এনসিপির এক মাস ব্যাপী পদযাত্রায় ১৬তম দিনে গোপালগঞ্জে যে হামলা হয়েছে এনসিপির উপর, এই বিষয়টা সমস্ত পৃথিবী দেখেছে এবং বাংলাদেশ এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়বে, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এটা তারা কল্পনাও করতে পারেনি। এই এনসিপির পদযাত্রা নিয়ে গোপালগঞ্জবাসী যেভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এটা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। এর কারণটা হচ্ছে, এই অঞ্চলটা এমন নয় যে কোনো পাহাড়ি অঞ্চল, এখানে আপনার পাহাড়িরা বাস করে, এখানে যাওয়া নিষেধ, কিংবা এটা কোনো নিষিদ্ধ অঞ্চল নয়, কিংবা অন্য কোনো রাজ্য নয়, রাষ্ট্র নয় যে ওখানে যেতে পারবে না। এটা আওয়ামী লীগের, আমি মনে করছি যে এটা একটা ভুল চিন্তা ভাবনা। তার কারণ 1978 সালে যখন জিয়াউর রহমান সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন তিনি যেতে পারেননি। হোসাইন মোহাম্মদ এরশাদ যখন এদেশের রাষ্ট্রপতি, তখনও তিনি যেতে পারেননি। এমনকি এই 5ই আগস্টের পর বিএনপির একটি জনসভায় বিএনপির এক নেতাকে সেখানে ফেলে পিটিয়ে হত্যা করা হয়। এই যে একটি বিষয়, এটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি মনে করি, যেহেতু এটা বাংলাদেশ, এখানে যেতে পাসপোর্ট ভিসা লাগে না, সেখানে যে কোনো অঞ্চলের রাজনীতিবিদ, যে কোনো দলের রাজনৈতিক নেতা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করার অধিকার রয়েছে। কিন্তু এই আওয়ামী লীগের একঘেয়েমির কারণে এখন আওয়ামী লীগ যতটা কোণঠাসা হয়ে পড়েছে, তার চাইতে এখন বেশি সমস্যায় পড়েছে এই এনসিপির নেতারা। আসলে এনসিপির নেতাদেরকে এখন আমি যা দেখছি, এই 16 তারিখে গোপালগঞ্জ, এরপরে আপনার ফরিদপুর এবং এরপরে চকরিয়া, এখন বিভিন্ন অঞ্চলে এই এনসিপি নেতাদেরকে এই বিভিন্ন রকম আপনার সভা সমাবেশ, তারা বিভিন্ন অঞ্চলের মানুষ কিংবা ছাত্র সমাজগুলো তারা অবাঞ্ছিত ঘোষণা করছে। আসলে এই এনসিপি নেতাদের যে ভুল, সেই ভুলটা হচ্ছে তারা কখনো কখনো এমন কিছু বক্তব্য রাখেন, যেই বক্তব্যগুলো আসলে একেবারে আপনার সংঘর্ষ হওয়ার মতোই বক্তব্য। আসলে কোনো রাজনৈতিক দলের নেতা তারা যদি সুষ্ঠু রাজনীতি চায়, তাহলে কখনোই কোনো রাজনৈতিক দলের উপর এতটা আক্রমণাত্মক, আক্রোশ এবং আক্রমণাত্মক কোনো কথা, আলোচনা, সমালোচনা করা আসলেই উচিত নয়। এখন এই এনসিপি নেতাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ছায়া দিয়ে রেখেছে, যদি মনে করুন যে এখন পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, কিংবা পূর্বের পদ্ধতির নির্বাচন, কিংবা জাতীয় সরকার, যেভাবেই নির্বাচন হোক, বিএনপি কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এদেশের ক্ষমতায় আসবে। কিন্তু তখন কিন্তু বিএনপি এই এনসিপি নেতাদের উপর এই যে আগের যত ঘটনা, দুর্ঘটনা, সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় একটা প্রবণতা থাকবে। এই জুলাইয়ে, অর্থাৎ 24শে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির অবস্থানও কিন্তু এই এনসিপির নেতাদের সাথে সম্পৃক্ত ছিল। তারাও কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামে এনসিপি নেতাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছেন, এবং তাদের নেতাকর্মীরাও কিন্তু এদেশে শহীদ হয়েছেন। এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। অথচ এই এনসিপি যখন বারবার শুধু তাদের অধিকারের কথাই বলে, এবং তারা এই দেশ স্বাধীন করেছেন, তারা শুধু তাদের কথাটা বলে, তখন কিন্তু বিএনপি বাংলাদেশের এখন বর্তমানে বৃহত্তম একটি দল, এই দলটি কিন্তু এটা সহ্য করতে পারে না। তার কারণ এই দলটি সবসময় চিন্তা করে যে না, আমাদের কিছুটা অবদান রয়েছে, যেই অবদানের কথাটা এনসিপি বারবার ভুলে যাচ্ছে। আবার একদিকে এই বিএনপিকেও একটা জিনিস মনে রাখতে হবে, এই এনসিপির সমাবেশ থেকে শুরু করে জুলাই আন্দোলন, যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি তখন ঝাঁপিয়ে না পড়তো, তারা যদি এই এক দফা দাবিতে যদি আওয়ামী লীগের পতন না চাইতো, বিএনপি কিন্তু সেটা কখনোই এককভাবে এই আন্দোলনটা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশে একটা এই বর্তমানে স্থিতিশীলতা আনা খুব কঠিন ছিল। তার কারণ আমরা অনেক সময় বলে থাকি যে 16 বছর বিএনপি কোনো প্রকার আন্দোলন করতে পারেনি। তার একটি যথেষ্ট কারণ রয়েছে। কারণটা হচ্ছে 16 বছরে
এই বিএনপি কোনো প্রকার আন্দোলন সংগ্রাম করতে পারেনি আওয়ামী লীগের বিরুদ্ধে, তার কারণগুলো আমরা দেখেছি। তার কারণ হচ্ছে এই আওয়ামী লীগ সরকার সবসময় বিএনপিকে দমন পীড়নের মাধ্যমে তাদের যে ক্ষমতার যে একটা শক্তি ছিল, সেই শক্তিটা সবসময় আওয়ামী লীগ বিএনপির উপর ক্ষমতা ফলানোর চেষ্টা করেছিল, যার কারণে বিএনপির নেতারা কোনো প্রকার কথা বলতে পারেনি, তারা মিছিল করতে পারেনি, মিটিং করতে পারেনি, তারা সমাবেশ করতে পারেনি, এমনকি তারা রাতে বউ বাচ্চা নিয়ে ঘুমাতেও পারে। সেটা আমি নিজেও দেখেছি। এই বিষয়গুলো আসলে একে অপরের সাথে সম্পৃক্ত। একটি দল আরেকটি দলকে সাহায্য করবে, একটি দল আরেকটি দলকে টেনে তুলবে, এটাই কিন্তু রাজনীতির একটি মূল মন্ত্র। অথচ আমাদের বাংলাদেশ এমন একটি রাজনীতিতে এখন বর্তমানে উপনীত হয়েছে, যেই রাজনৈতিক দলগুলো একে অপরকে সেই কাঁকড়ার মতো, যদিও কাঁকড়া ধরার পাত্রটি খোলা থাকে উপরে, ইচ্ছা করলে একটা কাঁকড়া সে বেয়ে 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 উপরে উঠে পানিতে চলে যেতে পারে, অথচ পারে না। তার একটা কারণ হচ্ছে একটি কাঁকড়া যখন উপরে উঠতে যায় তখন আরেকটি কাঁকড়া তার পায়ে ধরে টেনে নিচে নামায়, অর্থাৎ তখন দেখা যায় যে ওই যে কাঁকড়াটি উঠতে চাচ্ছে সেটাও আপনার এই রান্নাঘরে যায়, আবার যে টেনে ধরছে সেও কিন্তু রান্নাঘরে যায়। অতএব আমাদের যে হিংসাত্মক রাজনীতি, আমাদের যে এই আক্রমণাত্মক রাজনীতিগুলো এখন বর্তমানে আমরা বিএনপির মধ্যে দেখছি, আওয়ামী লীগে দেখেছি, জাতীয় পার্টিতে দেখেছি, এখন জামাতেও দেখছি, এনসিপিকেও দেখছি। আসলে আমাদেরকে এখন যেই কাজটা করতে হবে, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত হয়ে আমরা যদি বাংলাদেশে এখন একটি জাতীয় সরকার গঠন করি, তাহলে দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক, কারণ দেশে আর কোনো রকম হরতাল মিটিং হবে না এবং দেশ উন্নয়নের দিকে যাবে। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় ঠিক একই অবস্থা হবে, তার কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ এককভাবে সংসদে যেতে পারবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি দলের নেতাকর্মীরাই হয়তোবা এই সংসদে থাকবে, তখন কেউ বলতে পারবে না, কেউ আন্দোলন করতে পারবে না, কারণ কোনো দল আন্দোলন করলে বলা যাবে যে তোমার দলও তো এখন বর্তমানে ক্ষমতায় আছে। এই বিষয়গুলো লক্ষ্য করে আমাদের বাংলাদেশকে এগিয়ে যাওয়ার মতো যদি একটি প্রেক্ষাপট তৈরি হয় বাংলাদেশে, তাহলে আমরা মনে করি যে দেশে হয়তো পৃথিবীর অন্যান্য বৃহত্তম যে দেশগুলো আছে, যে উন্নয়নশীল দেশগুলো, এই উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হতে আমাদের খুব বেশি সময় লাগবে না, এবং এই দেশ দ্বিতীয় মালয়েশিয়া, সিঙ্গাপুর, জার্মান, জাপান, ইটালি, ফ্রান্স এবং বিশ্বের যত উন্নত রাষ্ট্র, এই উন্নয়নশীল রাষ্ট্রের মতো হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর যদি আমরা সেই কাঁকড়ার মতো একে অপরের পা টেনে ধরি, কাঁকড়ার মতো যদি আমরা একে অপরের পাও চেপে ধরে নিচে নামাতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমাদের ভবিষ্যৎটা সেই রান্নাঘরে, সেই চুলোতেই আগুনে ঝলসে যাবে আমাদের দেহ মন। পরবর্তীতে দেখা যাবে যে একটা এমন একটি দল ক্ষমতায় আসছে, কিংবা দেশের রাষ্ট্র তখন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এবং দেশ সবসময় একটি সন্ত্রাসীদের হাতে পরিচালনা হবে। যার কারণে আমরা সকলকে অনুরোধ করব যাতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে আমরা এই দেশ পরিচালনা করার জন্য এগিয়ে যাব এবং এই দেশকে শান্তি শৃঙ্খলা এবং সুশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমরা এই ভবিষ্যতের রাজনীতিতে আমরা নতুন একটি মাত্রা যোগ করব, যেই নতুন মাত্রাটা এমন একটি দেশ উপহার দিবে আমাদেরকে, যেই দেশটি হবে পৃথিবীর অন্যান্য দেশের মতো, বৃহত্তম কোনো দেশের মতো, এবং আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।